গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। যাক বাবা, শেষমেশ বিয়েটা করেই ফেললাম। আজ আমার বাসর রাত। বউটু আমি এখনও দেখিনি, দেখার দরকারও নেই। আমি বাসর ঘরে ঢুকেই লুঙ্গি পরে হাত পা চারিদিকে ছড়িয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম। বউ দাঁড়িয়ে আছে। আমি বললাম, এই মেয়ে, আমার হেডফোনটা এদিকে একটু দেন তো, আর রুমের বাতিটা অফ করেন। হেডফোনটা হাতে নিয়ে বললাম, চার্জারটা এদিকে দেন। মোবাইল চার্জে লাগিয়ে আমি হেডফোন দিয়ে মনের সুখে গান শুনতেছি আর ফেসবুক করছি। মেয়েটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমার পায়ে সালাম করলো। আমি চমকে উঠে বললাম, এই মেয়ে, এই সালাম করবা ভালো কথা, আপনি আমার পা স্পর্শ করলা কেন? দেখেন, আমি এই মেয়ে না, আমার নাম নাদিয়া। আপনার নাম দিয়ে আমার কোনো কাম নেই। আমাকে কখনো স্পর্শ করবে না বলে দিচ্ছি। আমি কি খুব গরম যে স্পর্শ করলেই আপনার গা জ্বলে যাবে? আরে আপনি তো আচ্ছা বিয়াদার মেয়ে, আপনার সাহস তো কম না, এত প্যাচাল পারবেন না আমার সাথে। ঠিক আছে, কিন্তু আমি তো আপনার পাশের বালিশটায় শুতে পারি নাকি? অবশ্যই না, ফ্লোরে ঘুমাবেন। ওকে, সমস্যা নেই। আমি গান শুনছি, রাত ঘনিয়ে আসছে। হঠাৎ ফ্লোরে খেয়াল করে দেখলাম মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। মোবাইলের ডিসপ্লের হালকা আলো ওর মুখে গিয়ে পড়েছে। এতক্ষণে আমার খেয়াল হলো, আম্মুর কথা ঠিক, মেয়েটা আসলেই খুব সুন্দরী। তাতে আমার কি, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কেন জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শরীরটা যেন কে চেপে ধরেছে। ও মা, কী সাহস মেয়েটার, আমার বুকের উপর ঘুমিয়ে আছে। হঠাৎ খেয়াল করে দেখলাম আমার পরনের লুঙ্গিটাও আর নেই। কি সর্বনাশ রে বাবা, কে আমার এই সর্বনাশ করলো? এই মেয়ে, এই ওঠেন বলছি, ওঠেন। চোখ কসলাতে কসলাতে বলল, কি হয়েছে? সাত সকালে চেঁচামেচি করছেন কেন? আরে চেঁচামেচি কি আর সাধে করছি, আমার লুঙ্গি কই? মুচকি হাসি দিয়ে ও বাথরুমে চলে গেল গোসল করতে। আমি অবাক, ঘুম থেকে উঠেই মেয়েটা গোসল করতে গেল কেন? আমি তো কিছু টের পেলাম না। এসব ভাবতে ভাবতে মেজাজটা খুব গরম হয়ে আসছে। আব্বু আম্মুর কথায় বিয়ে করাটাই ভুল হয়েছে। আমার ডিসিশনই ঠিক ছিল। তিশাকে যখন আব্বু আম্মু মেনে নেয়নি, তখন থেকে রাগে ক্ষোভে দুঃখে কষ্টে গভীর রাতে তিশাকে কাছে না পাওয়ার যন্ত্রণায় ধীরে ধীরে আমি একজন পাথরে মানুষে পরিণত হয়েছিলাম। মাথায় একটা জিনিস খুব অশ্লীলভাবেই ঢুকিয়ে নিয়েছিলাম, বিয়ে শাদী আর করবই না। তিশা ছিল বড় লোকের মেয়ে। এখানেই আম্মুর যত সব সমস্যা। আম্মুর একটাই কথা, আমার একটা মাত্র ছেলে, ছেলেটাকে আমাদের থেকে কোনো বড় লোকের মেয়ের সাথে বিয়ে দেব না। আম্মুর কথাবার্তার ধরন মনে হতো বড় লোকের মেয়েরা বর পিটায়, অথবা বড় লোকের মেয়েরা বাঁধকের মতো ধীরে ধীরে ওনার একমাত্র ছেলেকে শেষ করে ফেলবে। এদিকে প্রেম আর লাভ ম্যারেজ নিয়ে ছিল আব্বুর যত সব সমস্যা। আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন সিনেমা দেখে সবে মাত্র চোখ মারা শিখেছি। স্কুলে যে সহপাঠী তমাকে বারবার চোখ মারছিলাম, তমা সেদিন বাড়িতে এসে আব্বুর কাছে দিয়ে দিল বিচার। সেদিন রাত্রে দফায় দফায় আব্বুর হাতে মায়ের খেলাম। সে কি যন্ত্রণা, পাছা প্যানের দিকে দিয়ে উল্টো হয়ে ঘুমোতে হয়েছে রাত্রে। পিটান খেয়ে আর তমার পিছনে লাগেনি প্রায় 2 বছর। ক্লাস 9-এ যখন উঠলাম, তখন আবার তমাকে চিঠি দিলাম। সেদিন কে জানি বিচার দিয়ে বসলো স্যারের কাছে। হাতে নাতে চিঠি ধরা পড়ায় হেড স্যার আব্বুকে ফোন দিয়ে স্কুলে নিলেন। আব্বু আমাকে বাসায় এসে স্যান্ডেল দিয়ে পাছায় 2-4 পিটান দিলেন। সেদিন টেবিল ফ্যানের সামনে পাছা রেখে জ্বালা যন্ত্রণাকে সামাল দিতে হয়েছিল। এসব মনে হলে শরীর এখনও ভয়ে ঘেমে যায়। ধীরে ধীরে বড় হলাম, প্রেম করলাম তিশার সাথে। বিয়ের বয়স হয়েছে। ভয় ডর ভেঙে তিশার কথা জানালাম আব্বু আম্মুকে, কিন্তু তারা কিছুতেই তিশাকে মেনে নেয়নি। সব ঠিক থাকলেও আব্বু লাভ ম্যারেজে রাজি নয়। বড় লোকের মেয়ে আম্মুরও পছন্দ নয়। আব্বু আম্মুর খামখেয়ালে যখন আমি আমার ভালোবাসার তিশাকে প্রায় হারিয়ে ফেলতে বসলাম, তখন পালিয়ে বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। তিশাকে বললাম, চলো আমরা পালিয়ে বিয়ে করি। এদিকে আবার তিশা কল্পনাই করতে পারে না পালিয়ে বিয়ে করবে। তিশার ডিসিশন ফাইনাল, ওর মা বাবাকে কাঁদিয়ে সে বিয়ে করবে না। মা বাবার ইজ্জতের 12টা বাজিয়ে ও সুখে থাকবে না। যদি আমার পরিবারকে রাজি করাতে পারি তাহলে তিশাকে পাবো। তিশাকে আমি পাইনি আজ 3 বছর হলো। অন্য কারোর সাথে তিশার বিয়ে হয়ে গেছে। আমি এখনও ওকে পুরোপুরি ভুলতে পারিনি। আব্বু আম্মু খুব জোরাজোরি করছে বিয়ে করার জন্য। আম্মুরও বেশ বয়স হয়েছে,
আমার বিয়েটা যেন এখন সময়ের দাবি। বন্ধুবান্ধবরাও খুব বুঝায় বিয়ে করার জন্য। আম্মু মাঝে মধ্যে বিয়ের জন্য খুব ইমোশনাল ব্ল্যাকমেল করে। আমিও বুঝতাম বাসা রান্নাবান্নার জন্য হলেও একটা বউ দরকার। শেষমেশ আব্বু আম্মুর জোড়াজুড়িতে সময়ের দাবি মেনে নিয়ে বিয়ে করলাম। ভাবলাম আব্বু আম্মুর কাছে যে বউমা, আমার কাছে না হয় সে কাজের মেয়ে হয়ে থাকবে, সমস্যা কি? কিন্তু এখন বুঝতে পারলাম এই মেয়েটা আসলেই সমস্যা। এতক্ষণে গোসল করে মনের সুখে গুনগুন গান গেয়ে বাথরুম থেকে বেরোচ্ছে। আমি খুব কঠিনভাবে চোখ রাঙানি দিয়ে বললাম, এই মেয়ে, এই আপনি সাত সকালে গোসল করলেন কেন? মেয়েটা আমার চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আরে বোকা, গোসল করতে হয়, তুমিও গোসল করে এসো, যাও। এখন আর লুঙ্গি পরে ঘুমোতে যায় না। ওই রাতের ঘটনার পর থেকে ভেবে নিয়েছি আর লুঙ্গি পরে ঘুমোবো না। বাসর রাতে মেয়েটা এত নির্লজ্জ হয়ে যাবে আমি ভাবিনি। আজ সারাদিন বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিয়ে রাত 9টায় বাসায় ফিরছি। বাড়িতে থাকলে নাদিয়ার সাথে একই রুমে থাকতে হবে। এটা আমার কাছে খুব অস্বস্তির একটা ব্যাপার। নাদিয়ার চোখে চোখে পড়লেই আমি এখন বিব্রত বোধ করি। বাসর রাতে ঘটনার পর থেকে এমনটা হচ্ছে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে নাদিয়াকে গিয়ে জিজ্ঞেস করি বাসর রাতে কে আমার লুঙ্গি খুলেছিল, অথবা জিজ্ঞেস করি সেদিন সাত সকালে কেন সে গোসল করেছিল। আজকে বাসায় গিয়ে কি জিজ্ঞেস করে ফেলবো? না থাক, ওর সাথে কথা বাড়াতে ভালো লাগে না। আজকাল নাদিয়াকে আমার খুব হিংসে হয়। সারা বাড়িটা দিন দিন ওর দখলে চলে যাচ্ছে। আব্বু আম্মু সবাই এখন ওকে নিয়ে সারাক্ষণ মেতে থাকে। আম্মুর সাথে যখন নাদিয়াকে মাখামাখি করতে দেখি তখন আমার নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা বলে মনে হয়। রাত অনেক হয়েছে। দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। নাদিয়া দরজা খুলে দিল। ওর পরনে আজ সবুজ রঙের শাড়ি, লাল ব্লাউজ, চুলগুলো কোমরের বাজে এসে পড়েছে। দরজা খুলে যখন ও হেঁটে যাচ্ছে তখন আমি পিছন থেকে ওকে দেখছি। অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে। তাতে আমার কি? ও রূপে মজে যাবার ছেলে আমি তো না। আমার তিশাও কম সুন্দর ছিল না। আব্বু আম্মুর খামখেয়ালি আমি তিশাকে হারিয়েছি। বাসায় ঢুকতেই আব্বু আম্মু বকা শুরু করলো, কারণ নতুন বউ রেখে সারাদিন বাইরে ছিলাম। কোনো কথা না বলেই আমি রুমে গিয়ে গাপটি মেরে বসে থাকলাম। কিছুক্ষণ পর নাদিয়া রুমে আসলো। গ্লাসে পানি ঢেলে একটু ন্যাকামি করে আমাকে বলল, পানি চলবে? আমার যথেষ্ট পানির পিপাসা থাকার পরও বললাম, আমি কি বলছি পানি লাগবে? আগ বাড়িয়ে কোনো কিছু করবা না। আমার কথা শুনে নাদিয়ার হাসি খুশি মুখটা নিমেষেই মলিন হয়ে গেল। পানির গ্লাস রেখে চলে গেল রান্নাঘরে। আম্মু খাবার টেবিলে ডাকলো। চলে গেলাম খাবার টেবিলে। আব্বু আম্মু খাবার খাচ্ছে আর নাদিয়ার রান্নার প্রশংসা করছে। রান্না আসলেই খুব ভালো হয়েছে। তারপরও আমি চুপচাপ খেয়ে রুমে গিয়ে এসে শুয়ে পড়লাম। পরনে জিন্সের প্যান্ট, নিশ্চিন্তে ঘুমোতে পারবো। আজ খুব মাথা ব্যথা করছে। তাড়াতাড়ি ঘুমোতে পারলেই হয়। বিছানায় গা হেলিয়ে দিলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নির্লজ্জ মেয়ে নাদিয়া ছাড়া আর কেউ না। কিন্তু না, মাথা ব্যথার সময় মাথায় হাত বুলালে খারাপ না। আমার ভালোই লাগছে। ভালো লাগাকে প্রশ্রয় না দিয়ে আমি বললাম, এই মেয়ে, এই তোমাকে না একবার না করলাম আমাকে স্পর্শ করবা না? যাও ফ্লোরে গিয়ে ঘুমাও, না হয় আমি ফ্লোরে গিয়ে ঘুমাবো। নাদিয়া ফ্লোরে চলে গেল ঘুমোতে। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম কে জানি কাঁদতেছে। খেয়াল করে দেখলাম নাদিয়া বালিশে মুখ চেপে কাঁদতেছে। বুঝছি না কি করব। নাদিয়ার সাথে কি বেশি করে ফেলেছি? কাঁদতেছে কেন? আমার কি করা উচিত? কি করব? ওকে কি জিজ্ঞেস করব কাঁদছো কেন? অথবা ওর পাশে বসে একটু গল্প করব? না, এসব করা যাবে না। হঠাৎ আমার মাথায় আইডিয়া এলো, মেসেজে কথা বলি। নাম্বারটা আম্মু বিয়ের আগে ফটোর নিচে লিখে দিয়েছিল। কিছুক্ষণ পর মেসেজ আসলো, 100 বার কাঁদবো, আপনি আমার সাথে এমন করেন কেন? আমার দোষটা কি শুনি? আমাকে পছন্দ না হলে বিয়ের আগে না করে দিতে পারতেন। সত্যি তো, নাদিয়ার দোষ কি? আমি ওর এই প্রশ্ন এড়িয়ে গিয়ে মেসেজ দিলাম, আপনি কি আমাকে পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিলেন? বিয়ের আগে আপনার ফটো দেখেছিলাম। ফটো দেখার পর থেকে আপনাকে শুধু পছন্দ না, খুব ভালোবাসি। জানেন আপনি দেখতে কত সুদর্শন একটা ছেলে, একদম আমার স্বপ্নের রাজকুমার। আপনার চুলগুলো অনেক সুন্দর। আপনার চেহারায় কেমন জানি একটা মায়া আছে। আমি না বিয়ের আগে আপনার ফটো দেখে স্বপ্ন দেখতাম আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। মেসেজের আর রিপ্লাই দিলাম না।
কারণ নাদিয়া আমাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলছে। রিপ্লে না পেয়ে এরই মধ্যে নাদিয়া কয়েকটা মেসেজ দিল। রিপ্লে দাও না কেন? কি হলো মিস্টার? হ্যালো হ্যালো। কোনো রিপ্লে না দিয়ে ওর বিপরীত দিকে মুখ করে আমি শুয়ে পড়লাম। এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে নাদিয়া। ঘুমিয়ে ঘুমিয়ে কেন জানি ওকে দেখতে ইচ্ছে করছে। রুমে হালকা আলো, উপরে ইলেকট্রনিক ফ্যান ঘুরছে। আমি দেখতে পাচ্ছি ঘুমন্ত নাদিয়াকে। ঘুমন্ত অবস্থায় নাদিয়াকে আরও বেশি সুন্দরী দেখাচ্ছে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সে নারী প্রকৃত সুন্দরী। নাদিয়া বোধ হয় হুমায়ুন আহমেদের সেই প্রকৃত সুন্দরী। ফ্যানের বাতাসে নাদিয়ার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। চুলের জন্য মুখটা আর ভালো করে দেখা যাচ্ছে না। ইচ্ছে করছে গিয়ে ওর চুলগুলো একটু সরিয়ে আসি। যাব না কি? কিন্তু ও যদি বুঝে ফেলে? না থাক, আমি বরং এভাবেই দেখি। দেখতে দেখতে হঠাৎ ঘুম চলে আসলো। সকালবেলা ঘুম ভাঙল নাদিয়ার কোরআন তিলওয়াত শুনে। খুব উচ্চস্বরে তিলওয়াত করছে না, গুনগুন করে আওয়াজ করে। আমার আবার একটুতে ঘুম ভেঙে যায়। তিলওয়াত শেষ করে নাদিয়া রান্নাঘরে চলে গেল। কিন্তু আমার মশারি কে খুলবে? আমার মশারি টাঙাতে বা খুলতে যত আলসামি, বিয়ের আগে না হয় আম্মু খুলতেন। এখনও কি আম্মুকে বলবো মশারি খুলতে? কিন্তু বউ রেখে আম্মুকে বললে আম্মু কি মনে করবে? তার চেয়ে বরং নাদিয়াকে মেসেজ দিয়ে বলি মশারি খুলে দিতে। মেসেজ দিলাম, নাদিয়া মশারিটা একটু খুলে দিতে পারবে? নাদিয়া রিপ্লাই দিল, অবশ্যই না। আমি প্রশ্ন করলাম, কেন খুলবে না? কারণ বিয়ের এতদিন হয়ে গেল, অথচ যে বর এখনও আমাকে সালোয়ার কামিজের গিট্টু খুলে দেবার কথা বলে না, আমি তার মশারির গিট্টু খুলে দিতে বাধ্য নই। আমার বয়ে গেছে আপনার মশারি টাঙিয়ে আর খুলে দিতে। নাদিয়া আমার বেডে ঘুমিয়ে আছে। আমি রুমে আসছি, সেটা বোধহয় ও বুঝতে পারেনি। কি করব? প্রতিদিনের মতো অপমান করে ফ্লোরে যেতে বলবো? না থাক, টেবিলে ভাত রাখা আছে, খেয়ে আসি। খাওয়া শেষ করে রুমে এসে দেখি নাদিয়া ফ্লোরে চলে গেছে। নাদিয়ার মাঝে আজকাল কিছু পরিবর্তন এসেছে। এখন আর আগের মতো আমাকে বিরক্ত করে না। হাজার অপমানের পরও আমি ঘুমিয়ে গেলে বেহার মতো আমার মাথায় হাত বুলিয়ে দিতে আসে না। আমার স্পর্শ পাওয়ার জন্য বাহানা খুঁজে না। নাদিয়া হয়তো জানে না আমি তিশাকে হারানোর শোকে যে পাথর মানুষে পরিণত হয়েছিলাম, সেই পাথর মানুষ এখন আমি আর নেই। আমার মাঝে মুগ্ধতা ফিরে এসেছে। বাইরে থেকে এসে যখন বাসার কলিং বেল বাজায়, ভেতর থেকে সে দরজা খুলে দিয়ে যখন হেঁটে চলে যায়, আমি তখন পেছন থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। ওর চুল দেখে মুগ্ধ হই। লাল ব্লাউজের সাথে সবুজ শাড়িতে তাকে দেখে মুগ্ধ হই। সে আমার সুপ্ত অনুভূতিগুলিও জাগিয়ে তুলেছে। দিন দিন আমি পাথর মানুষটা ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আচ্ছা, নাদিয়া কি এখন ঘুমিয়ে গেছে নাকি চোখ বন্ধ করে শুয়ে আছে? ডেকে দেখি। না থাক, মেসেজ দেই। মেসেজ দিলাম, আপনি ঘুমিয়ে গেছেন নাকি? তাকিয়ে দেখলাম মেসেজের রিং বাজতেই নাদিয়া মোবাইল হাতে নিয়ে টাইপ করছে। কিছুক্ষণ পর রিপ্লাই আসলো, না এখনও ঘুম আসেনি। কেন, মশারি টাঙিয়ে দিতে হবে বুঝি? আমি বললাম না, বলছিলাম আজকে আপনি বেডে এসে ঘুমান আর আমি ফ্লোরে যাই। রিপ্লাই দিল, তাই নাকি? কিন্তু আমার যে ভালোবাসার মানুষটাকে ফ্লোরে ঘুমিতে দিতে বেডে ঘুম আসবে না। তার চেয়ে বরং আপনি বেডে ঘুমান। আমার কেন জানি ইচ্ছে করছে ওকে বলি, তাহলে এসো দুজন একই বেডে ঘুমাই। কিন্তু বলতে যে কীরকম আটকে যাচ্ছি। তবে আটকে থাকলে আমার চলবে না। তিশা আমার জন্য থেমে নেই। এখন সে বাচ্চা কাচ্চা নিয়ে সুখের সংসার করছে। আমারও এখন নাদিয়াকে নিয়ে সুখে সংসার করতে ইচ্ছে হয়। আচ্ছা, নাদিয়ার সাথে আমি এতদিন খারাপ ব্যবহার করলাম কেন? নাদিয়ার তো কোনো দোষ নেই। আব্বু আম্মুর জন্য আমি তিশাকে পাইনি। কোনোভাবে আমি সেই রাগ নাদিয়ার উপর মেটাচ্ছি না তো? সব কিছুর জন্য নাদিয়াকে সরি বললে কেমন হয়? সরি বলতে এখন কেমন জানি আত্মসম্মানে লাগছে। তার চেয়ে বরং আগে ওর সাথে ফ্রেন্ডশিপ করি। নাদিয়াকে মেসেজ দিলাম, আমরা কি ফ্রেন্ডশিপ করতে পারি? নাদিয়া রিপ্লাই দিল, তাই ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে হবে, এবং কথায় কথায় এই মেয়ে বলা বন্ধ করে এই নাদিয়া বলে ডাকতে হবে। পারবে তুমি? পারবো। নাদিয়া মেসেজ দিল, রাত অনেক হলো, এখন ঘুমিয়ে পড়ো। আমি বললাম, ঘুম আসছে না, তুমি ঘুমাও। তাকিয়ে দেখলাম নাদিয়া মোবাইল হাত থেকে রেখে শুয়ে পড়েছে। আমিও অন্য দিনের মতো ওকে শুয়ে শুয়ে দেখছি।
দুষ্টু ফ্যানের বাতাস আজ নাদিয়ার চুলগুলোর সাথে সবুজ শাড়ির আঁচল নিয়ে খেলায় মেতেছে। এই দৃশ্যগুলো দেখে নাদিয়ার ইচ্ছের সাথে আজ আমার ইচ্ছের মিলন ঘটেছে। সেটা হচ্ছে, আমারও খুব ইচ্ছে করছে নাদিয়াকে বুকে ঝরিয়ে ধরে ঘুমাতে, ওর চুল একটু ছুঁয়ে দেখতে, ওর মাথায় হাত বুলিয়ে দিতে। আমি বিছানা থেকে উঠে ওর পাশে গেলাম। কেমন জানি লাগছে, যদিও বুঝে ফেলে। আবার চলে আসলাম বেডে, চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মোবাইলে রিং বাজলো। মোবাইল হাতে নিয়ে দেখলাম নাদিয়া মেসেজ দিচ্ছে। নিজের বউকে চুরি করে দেখার কি আছে বন্ধু? মেসেজ পড়ে আমি লজ্জায় চোখ বন্ধ করে ঘাপটি মেরে শুয়ে পড়লাম। নাদিয়া আজ একটু সাহস পেয়েছে বোধহয়, আমার পাশে এসে শুয়ে পড়েছে। আমি বুঝতে পেরেও কিছু না বলে চোখ বন্ধ করে আছি। নাদিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। কদিন যাবৎ ভাবছি নাদিয়াকে আর ফ্লোরে ঘুমোতে দিব না। তাকে নির্লজ্জ বিহায়া মনে করে লুঙ্গির বদলে আর জিন্স প্যান্ট পরে ঘুমোতে যাব না। সব কিছুর জন্য ক্ষমা চাইতে হবে ওর কাছে। যে মেয়েটা বাসরাত থেকে আজ অবধি আমার কাছ থেকে শুধু অপমান অবহেলা পেয়েও বলতে পারে সে স্বপ্ন দেখে আমার বুকে মাথা রেখে ঘুমোচ্ছে, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যে মেয়ে স্ত্রীর মর্যাদা না পেয়েও মা বাবার সেবায় এতটুকু ক্ষমতি রাখছে না, তাকে বাসরাত থেকে আমার বুকে জায়গা না দিয়ে দিলাম ফ্লোরে। কবে হলাম এত পাষাণ? কেন হলাম? তিশার শোকে এমন হয়েছি। তিশাকে হারানোর শোকে আমি পাথর মানুষে পরিণত হয়েছি। কিন্তু তিশাকে হারানোর পিছনে নাদিয়ার তো কোনো দোষ ছিল না। তাহলে নাদিয়ার সাথে আমি এমন করলাম কেন? নাদিয়ার মতো অপমান অবহেলা যদি আমি তিশাকে করতাম, তিশা কি আমার সাথে এতদিন থাকতো? অবশ্যই না। এগুলো ভাবতে ভাবতে আমার মাথা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। কিছুই বুঝছি না কি করা উচিত। তবে নাদিয়াকে পেয়ে কেন জানি আব্বু আম্মুকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে। তাদের জন্য আমি আজ নাদিয়াকে পেয়েছি। বাইরে গেলাম, গিয়ে আম্মুর প্রিয় খাবার দই, আব্বুর প্রিয় খাবার পাটিসাপটা কিনলাম। হঠাৎ মনে হলো নাদিয়ার জন্য কি নিয়ে যায়। ওর পছন্দ সম্পর্কে আমার কিছুই জানা হয়নি। তবে মেয়েরা কিটক্যাট পছন্দ করে, নিলাম কিটক্যাট। বাসায় আসার পথে বাদাম দেখে মনে হলো বাদাম নিলে কেমন হয়। আজ ছাদে গিয়ে না হয় নাদিয়ার সাথে চাঁদ দেখতে দেখতে বাদাম খাবো। বাদাম আর মোমবাতি নিয়ে বাসায় গেলাম। রুমে ঢুকে দেখি নাদিয়া এশার নামাজ করে সালাম ফেরালো। নাদিয়ার সাথে ফ্রেন্ডশিপ করায় ও এখন ফাজলামোর ছলে একটু বেশি বেশি করে আমাকে বন্ধু রাখে। আমি ছাদে চলে গিয়ে মোমবাতি জ্বালিয়াকে নাদিয়াকে মেসেজ দিলাম, বান্ধবী, বিয়ের লাল শাড়ি পরে ঘোমটা ছাড়া একটু সাদে আসতে পারবা? নাদিয়া মেসেজ সিন করেছে। নিজের বউয়ের সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে আমার আর ভালো লাগছে না। আজ সব কিছু সমাধান করতে হবে। নাদিয়া আসলো, বউয়ের সাজে আসলো। আমি তাকিয়ে আছি নাদিয়ার দিকে। আমার কিছুটা নার্ভাস লাগছে। নাদিয়াকে একটা চেয়ারে বসতে দিয়ে আমি ওর কাছাকাছি চেয়ার নিয়ে বসলাম। নাদিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমি বাদাম এগিয়ে দিয়ে বললাম, আজকের চাঁদটা দেখো নাদিয়া, তোমার সাথে যেন প্রতিযোগিতায় নেমেছে। আমি বিচারক, আমাকে বিচার করতে হবে আকাশের ওই চাঁদটা সুন্দর নাকি আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। কথা শুনে নাদিয়া মুচকি হেসে আমার কাঁধে মাথা রাখল। আচ্ছা নাদিয়া, তুমি কি কখনো প্রেম করেছিলে? নাদিয়া চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, বিয়ে ঠিক হবার পর প্রথম যেদিন তোমার ছবি দেখেছিলাম সেদিন থেকে আমার জীবনে প্রেম ভালোবাসা এসেছিল। প্রতি রাতে তোমার ছবির দিকে তাকিয়ে বাসর রাত নিয়ে আমি স্বপ্ন দেখতাম। তাহলে তুমি কি বাসর রাতের সেই স্বপ্ন আমি ঘুমিয়ে যাবার পর পূরণ করেছিলে? নাদিয়া মুচকি এসে বলল, ওই রাতে তোমার মুখে তিশা তিশা শব্দ শুনে আমার মধ্যরাত্রে হঠাৎ ঘুম ভেঙে যায়। তারপর দেখলাম তোমার লুঙ্গি হাঁটুর নিচে চলে গেছে। আমার কাছে ব্যাপারটা কেমন জানি অস্বস্তির লাগছিল, তাই তোমার লুঙ্গি একটু উপরে দিতে গেলাম। তখন তুমি তিশা তিশা বলে আমাকে জড়িয়ে ধরলে। আমি শেষমেশ তোমার বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম। নাদিয়ার কথা শুনে আমার গলা শুকিয়ে আসছে, লজ্জা লাগছে নিজের কাছে। আমি প্রশ্ন করলাম, তাহলে সাত সকালে গোসল করার ব্যাপারটা কি ছিল? প্রায় অর্ধেক রাত একটা পুরুষ আমাকে তার ভালোবাসার মানুষ মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়েছে, তাই গোসল ছাড়া ফজরের নামাজ পড়া আমার কাছে ভালো দেখাচ্ছিল না। আর সকালে রহস্যময় আচরণ করছিলাম আমার ভালোবাসার মানুষটাকে একটু রাগানোর জন্য।
তার চমকে যাওয়া চেহারা একটু দেখার জন্য। আর এতে তুমি আমাকে নষ্টা, বেহায়া, নির্লজ্জ মেয়ে মনে করে প্রতিদিন প্যান্ট পরে ঘুমোতে যেতে। কথাটা বলেই নাদিয়া চেয়ার থেকে উঠে চলে গেল। আমি বসে আছি। আমি পাথর মানুষটার চোখ দিয়ে আজ অঝরে পানি পড়ছে। নিজেকে খুব ঘৃণা হচ্ছে। নিজের বিবেকের বিচারে আজ আমি নিজেই অপরাধী। রুমে ঢুকে দেখি নাদিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। সে নিশ্চিত বুঝতে পেরেছে আজ ওর ভালোবাসার মানুষটা তাকে আর ফ্লোরে ঘুমোতে দেবে না। আজ তার স্বপ্ন পূরণের রাত। নাদিয়া সাজুগুজু করছে আর আমি প্রতিদিনের মতো পিছন থেকে তাকিয়ে দেখছি। আয়নায় আমাকে দেখে নাদিয়া মুচকি হাসল। আমি এগিয়ে গিয়ে নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আয়নায় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি নাদিয়ার চেহারা। আমি জড়িয়ে ধরার সাথে সাথেই সে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর নাদিয়ার গাল বেয়ে পানি পড়তে লাগলো। আমি বললাম, আজ তোমার গুনগুন করে গাওয়া সেই গান বাস্তব হয়েছে নাদিয়া। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। তুমি সেটা খুব সফলভাবে পেরেছ। আজ তুমি কান্না না করে বিজয়ের হাসি হাসো। নাদিয়া আমার হাত ছাড়িয়ে ফ্লোরে গিয়ে শুয়ে পড়ল। আমিও নাছরবান্দার মতো ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। নাদিয়া এখন মুচকি হেসে বেড়ে চলে গেল। আমিও আবার বেড়ে চলে গেলাম। নাদিয়া এখন অভিমান করে সময় নষ্ট না করে আমার বুকে মাথা রাখল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নাদিয়া কিছুক্ষণ পর আমার কানের কাছে এসে বলল, এই জানো, তোমার বউ একটা ভার্জিন মেয়ে। আমি ওর কানের কাছে গিয়ে বললাম, বালিকা, সেটার বড়াই আর বেশিক্ষণ করতে পারবা না। কথাটা শুনে নাদিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। আমি নাদিয়ার কোলে মাথা রাখলাম। নাদিয়া আমার মাথায় হাত বুলাতে বুলাতে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে। ভালোবেসে সুখী নিভৃতি যতনে, আমার নামটি লিখো তোমারও মনের মন্দিরে। আমারও পরনে যে গান বাজিছে, তাহার তালটি শিখো তোমারও চরণ মঞ্জিরে। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।